সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে যাকে সঙ্গে পেয়েছি সে হচ্ছে রূপম মজুমদার, মানে তোমাদের সবার রূপম ভাই। আচ্ছা, এই 1 বছর ধরে রূপম না মিসিং হয়ে গিয়েছিল। রূপম কোথায় গিয়েছিল? সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট করা শুরু করেছিল। লিডার আমি বাংলাদেশের ট্রেলার রিয়াকশন থেকে ওর জার্নি শুরু হয়েছিল। তারপরে প্রিয়তমা নিয়ে ও কাজ করলো, তারপরে রাজকুমার নিয়েও কম বেশি কাজ করলো, কিন্তু তুফান আর দরদের বেলাতে মোটামুটি হাওয়া হয়ে গেল। কোথায় গিয়েছিল? ও কি ডিসাইড করেছে আর ও ইউটিউব করবে না? ও কি সাকিব ভাইয়াকে নিয়ে আর কন্টেন্ট তৈরি করবে না? আজকে এই এত কোয়েশ্চেনের উত্তর আজকে রূপম নিজেই তোমাদেরকে দেবে। আমি এরকম প্রচুর প্রশ্ন পেয়েছি, দিদি রূপম ভাই কোথায়, রূপম ভাইয়ের ভিডিও কেন দেখতে পাচ্ছি না? তো রূপম, আজকে তোর কাছেই আমি এই গুরু দায়িত্বটা দিলাম। তুই নিজের সম্পর্কে নিজে বল সাকিবিয়ান ভাইদের বোনেদের, যে তুই এতদিন কোথায় গিয়েছিলিস, আর তুই কি আদৌ আর মানে ইউটিউবটা করবি, কন্টেন্ট ক্রিয়েট করবি নাকি আর করবি না? প্রথমেই তোমার চ্যানেলের প্রত্যেকটা সাকিবিয়ানদের আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এবং হ্যাঁ, আমিও কিছু মেসেজ পেয়েছি যখনই ভিডিও আপলোড করতাম, মানে রেগুলার তো একদমই না, মাসে হয়তো একটা বা তাও হতো না, মানে এই একটা বছরে ভিডিও, তখন কমেন্টে পেয়েছি দাদা তুমি এত কম ভিডিও কেন বানাও। আমি তখন রিপ্লাইও করতাম, অনেকে জানেও হয়তো যে আমি একটা চাকরির সঙ্গে যুক্ত ছিলাম। বেসিক্যালি 2023-তে যখন প্রিয়তমা নিয়ে ভিডিও বানানো শুরু করি, যেই পরিমাণে রেসপন্সটা পেয়েছিলাম, ভালোবাসাটা পেয়েছিলাম, তুমি তো জানো। একদম, মানে ইনফ্যাক্ট তোর মনে আছে রূপম, আমরা দীঘাতেই ঘুরতে আসছিলাম অন রোড, সেদিন প্রিয়তমার একটা কন্টেন্ট ফার্স্ট লুক এসেছিল। আমি আর রূপম গাড়ি থেকে যেভাবে ছোটদাকে গাড়িটাকে সাইড করতে বললাম, হাইওয়ের মানে মাঝখানে ছোটদা গাড়িটাকে সাইড করলো, আমরা দুজনে গাড়িতে নেমে রূপম চলে গেল সামনের দিকে, আমি চলে গেলাম পিছনের দিকে, দুজনেই রিয়াকশন করছি। তো আমাদের মধ্যে না একটা হেলদি কম্পিটিশনও ছিল। রূপম আমাদের খুব কাছের ভাই, মানে রূপমের সাথে আমাদের যোগাযোগটা অনেক আগে থেকে, ইউটিউব থেকেই এক্স্যাক্টলি ইউটিউব থেকেই। কিন্তু আমরা যখন সাকিব ভাইয়াকে নিয়ে দুজনে একসঙ্গে কন্টেন্ট তৈরি করতাম, মানে আমাদের দুজনে সেপারেট চ্যানেলে, আমাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন ছিল। কিন্তু কোথাও গিয়ে আমিও সেই কম্পিটিশনটাকে না মিস করেছি গত 1 বছর ধরে, যে রূপম কেন নেই। আমি কেমন যেন একটা একা একা টাইপের হয়ে যাচ্ছি, মানে আমার কন্টেন্ট আসতো তারপরে রূপমের কন্টেন্ট আসছে, বা রূপম যেটা আগে দেখলো আগে রূপমের কন্টেন্ট আসছে তারপরে আমার কন্টেন্ট আসছে। আমরা চেষ্টা করতাম মানে তাড়াতাড়ি সমস্ত কিছু যাতে হয়। আর সাকিব ভাইয়ার যে কোনো আপডেটে আমাদের কোনো লেট নেই, মানে সেটা যদি আমরা কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতেও থাকি, সেখান থেকেও যদি ভিডিও বানানো পসিবল হয়, আমরা ওইখান থেকেই দাঁড়িয়ে ভিডিও বানাই। এবং ওরা তখন জেনেও গেছিল কলকাতা থেকে, মানে এই দুজনের থেকে ফেসবুকে বিশেষ করে এক্স্যাক্টলি মানে কন্টেন্ট পাবোই না হলে কমেন্ট চলে আসতো যে দাদা এটা এসছে, ওরাই নিজেরা কন্টেন্ট দিয়ে দিত তখন, মানে মেসেঞ্জার ভরে যেত সাকিবিয়ান ভাইদের বোনেদের। তো বল তোর এবার বিষয়টা হচ্ছে প্রিয়তমায় যখন ভিডিও বানানো শুরু করি, প্রিয়তমার পরেই আসে যে দরদের শুটিং শুরু হয়, রাজকুমার তারপরে এলো, ঠিক আছে। তো ওই টাইমটা আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে যেটা আমাদের রেগুলার লাইফের প্রয়োজনীয়তা, যেটা হচ্ছে অর্থনৈতিক মানে একটা আর্থিক অবস্থাটা, যেটা আমার কোথাও গিয়ে ইউটিউব থেকে আসছিল না। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইউটিউব করলে সত্যি মানে যেটা মাস গেলে রোজগারটা করা দরকার সেটা আমার উঠছে না। এবং তোমরা তো জানোই যে ইউটিউবের কত আর ইয়ে হয়। তো ওটা আমার তখন মানে প্রয়োজনীয়তা ছিল যে একটা চাকরির সঙ্গে আমি যাতে যুক্ত হতে পারি। এবং সেই সময় যার কাছে আর কি চাকরি করি সেও আমাকে উপকার করেছিল ভাই সেই সময় একটা কাজ দিয়ে। তো আমার তখন কোথাও গিয়ে মনে হয় না একটু এবার ইউটিউব থেকে স্টপ, একটু বেরিয়ে গিয়ে মানে যাই করি চাকরিটা কোনো কাজটা করে যাতে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পাই, আমি টাকাটা ইয়ে করে। বাই দ্য ওয়ে আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে বলে রাখি, রূপম কিন্তু বাড়ির বড় ছেলে। তো যারা বড় ছেলেরা আছো তারা খুব ভালোভাবে জানো যে বাবার পরে স্থানটাই বড় ছেলের। আর আর্থিক দিক থেকে তো অবশ্যই বাবার একটা বয়সের পরে ছেলের ওপরে এমনি দায়িত্ব চলে আসে যে সংসারে সাহায্য করতে হবে, সাহায্য করার থেকেও বড় কথা তাকে কিছু দিতে হবে। তো এই জায়গাটা যখন রূপমের বয়স ছিল 18-19 বছর, সেই সময়টা থেকে রূপমের লাইফে এরকম একটা টাইম চলে আসে যে আমাকে বাবাকে সংসারের জন্য আমারও কিছু কন্ট্রিবিউশন প্রয়োজন। তো সেই সময় দাঁড়িয়ে রূপমের কাছে কিন্তু সত্যি ওয়ে ছিল না একটা ফিক্সড ইনকাম ছাড়া রূপমের এগোনো। তাই ও একটা চাকরি পেয়েছিল এবং ও সেটাই করছিল মন দিয়ে। তারপরে হ্যাঁ, এবার এটা এতদিন কন্টিনিউ করছিলাম এবং তারপরে আমি মাঝে মাঝে বলেছিলাম যে বিভিন্ন ভিডিওতে যে আমি যখনই সময় পাবো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। তার জন্য তোমরা দেখেছো কিছু কিছু কন্টেন্ট দেখেছো, তো তখনই আর কি মনে হতো যে মানে সত্যি কন্টেন্টের অভাব হচ্ছে, ভিডিও বানাতে পারছি না, এতগুলো যে আপডেট সেগুলো নিয়মিত দিতে পারছি না।
তো অবশ্যই যে চ্যানেলটাকে তৈরি করলাম জাস্ট একটা বছরের মধ্যে, সেটা কোথাও গিয়ে মানে ভেসে গেল। এরকম আগেও হয়েছে, আমার দুটো চ্যানেল ছিল, 2021 রূপমস রিয়াকশন ছিল, ওটা তো পুরোপুরি স্ট্রাইকের জন্য একটা রিচ ডাউন হয়েছিল। তারপরে রূপমস ইউনিভার্স, যেটা খুব তাড়াতাড়ি রিচ পেয়েছিল, সেটাকেও আমি কন্টিনিউ করতে পারছি না ডিউ টু মাই রিজন, মানে এই কাজকর্মে ঢুকে যাওয়ার জন্য। তাহলে চ্যানেল বানানোর আর মানে ইয়েটা কি হলো, উদ্দেশ্যটা কি হলো? মানে যে অডিয়েন্সটা যারা সাবস্ক্রাইব করলো তারা তো রেগুলার কন্টেন্ট পাচ্ছে না, তারা তো ভাই বলতেই পারে যে আমি ভাই আনসাবস্ক্রাইব করে দেবো। তো সেটা যখন ফিল করলাম তখন মনে হলো না যে মানে নিজে চাকরি করছি, অন্য কারো কাছে যখন চাকরি করছি, এই নিয়ে দুটো চাকরি আর কি মানে করলাম, এবং দুটো চাকরি থেকে আমি ছেড়ে দিলাম। এই কারণেই আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হলো ভাই লোকের কাছে কাজ করার থেকে, মানে লোকের চাকুরে হওয়ার থেকে ভাই নিজের চ্যানেলের চাকুরে হওয়াটা অনেক বেটার। নিজের চ্যানেলকে দাঁড় করাবো, যত সময় লাগুক, যত টাইম লাগুক, মানে বছরের পর বছর যদি খেটেও যেতে হয়, আমি আমার কোথাও গিয়ে মনে হয় যে অডিয়েন্সটাকে আমি ক্রিয়েট করেছি, বা যে অডিয়েন্স আমার চ্যানেলের জন্য রয়েছে, সেই চ্যানেলটাকে বাঁচাতে হবে, সেই অডিয়েন্স যেন থাকে। আজকে হয়তো 13,000 সামথিং, কত 14,000-এর দিকে চ্যানেলের অডিয়েন্স হচ্ছে, ইউটিউব চ্যানেলের কথা বলছি, এবং ফেসবুকে 21,000 সামথিং ফলোয়ার্স রয়েছে, তারা এতে থাকে। তো তাদের কথা তো আমাকে ভাবতে হবে একদম। তারা তো ভাই, কারণ তারা ভালোবেসে তোর ভিডিও দেখছে, তোকে বিশ্বাস করে। তো তাদের কথা ভেবেই আমার কোথাও গিয়ে মনে হলো ভাই না, আর একটা বছর ঠিক আছে, একটা বছর যেটা জরুরি ছিল, যেটার জন্য কাজ করতাম, যাতে মাস গেলে একটা অ্যামাউন্ট পাই, এটা মানে আমাদের দৈনন্দিন জীবনে দরকার, যে মাস গেলে একটা অ্যামাউন্ট যদি বাড়িতে তুলে দিতে পারি, সেটাই মতিগতি ছিল। তো এক বছর পর কোথাও কি মনে হয়েছে না, যেটুখানি টাকা মানে আর কি চাকরি করে কামিয়েছি, সেটাতে আমি কাজ চালিয়ে নিতে পারবো। এখন যদি আমি চাকরি ছেড়েও দিই, মানে আমি এখন বলতে গেলে কিছুটা হলেও স্টেবল হতে পেরেছি, কিন্তু সেই সময় সত্যি কথা বলছি, আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে না, এবার একটু কাজবাজ করাটা দরকার, যাতে মাস গেলে একটা ফিক্সড অ্যামাউন্ট আসে। তো এবার যখন একটা বছর পর কাজ করলাম, যখন মনে হলো না এবার আবার ইউটিউবে ফেরাটা দরকার, কারণ ইউটিউব চ্যানেলটাও কোথাও গিয়ে আমার আছে, যেখানে আমি কাজ করব, যেটা আমি চাকরি করলে করতে পারছি না। এটা যখন রিয়েলাইজ করলাম, তখন আমার পার্সোনালি মনে হয় না চাকরি বাকরি এখন না করলেও হবে। নিজের যখন চ্যানেল রয়েছে, সেখানে যখন কিছু টাকা, যাই টাকা আসুক না কেন, $100 যদি 1.5 মাসে ওঠে, আমি সেটাতেই ধ্যান দেব, সেখানেই মনোযোগ দেব, এবং চ্যানেলের জন্য কাজ করব, নিজের অধীনে কাজ করব, যাতে অন্য কারোর কাছ থেকে কথা শুনতে না হয়। এবং আমি তোমাদের মানে এই রিসেন্ট যে আপডেট গুলো, সেগুলো আই থিঙ্ক মানে দেওয়ার সময় বলেছি যে এবার থেকে তোমরা মানে চ্যানেলে রেগুলার কন্টেন্ট পাবে। অনেক সাকিবিয়ানদের যে মন্তব্য ছিল যে তুমি ভিডিও দিচ্ছ না, এবার থেকে তোমরা ভিডিও পাবে, এবং এখন থেকে রূপমস ইউনিভার্স আবার ফিরে এসছে। রূপমস ইউনিভার্স ইউটিউবে কাজ করবে কিছুদিন পর, মানে কিছু মাস পর। আমি এখন বলছি না, এখন যেহেতু মানে গ্র্যাজুয়েশনটা আমার বাকি রয়েছে, তখন মানে আরেকটু হয়তো পড়াশোনার চাপ পড়বে, তার জন্য এখন থেকে বলে রাখছি যে ভিডিও আসবে না, ভিডিও আসবে, পরীক্ষার সময় হয়তো একটু কমে যাবে, কিন্তু আসবে, এইটুখানি আমি গ্যারান্টি দিচ্ছি, এবং চ্যানেলের জন্যই কাজ করব। জানিস তো, তোর সৃঞ্জয়দা আমাকে একটা জিনিস বোঝাতো, তোমাদের সৃঞ্জয়দা, আমিও এটা খুব আজ থেকে 2 বছর বা 1 বছর আগেও ভাবতাম যে আমি একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবো। মানে ধরে নাও, আমি একদিকে ইউটিউব করব, অন্যদিকে গানের ক্লাস করাবো, আমি এটা করব, তার মধ্যে যদি কোনো একটা পার্ট টাইম জব পাই সেটাও করব। তোমাদের সৃঞ্জয়দা আমাকে বুঝিয়েছিল যে 2 নৌকোয় পা দিয়ে তুমি কোনোদিনই চলতে পারবে না, তোমাকে একটা নৌকোয় আসতে হবে, না হলে তোমার লাইফ ঘেটে যাবে। তো আমি এটা ফিল করেছি যে সত্যি তাই, আমি আমার ব্রেনটাকে চারিদিকে ডাইভার্ট করে দিলে আমি কোনোটাই মন দিয়ে করতে পারবো না। যে কারণের জন্য আমরাও মানে শরৎ মিউজিক বেঞ্চেস টিমও আমরা এখন শুধু ধ্যান আর প্রাণ দিয়ে ইউটিউব আর ফেসবুকটাই করি। এবং এই যে একটা ভালোবাসার জায়গা সাকিবিয়ানদের প্রতি, বা সর্বোপরি মেগাস্টার শাকিব খানের প্রতি, সেই মানুষটা ছাড়া তো আর আমরা কন্টেন্ট তৈরি করতাম না, আর আমরা কন্টেন্ট না তৈরি করলে তোমরাও আমাদেরকে চিনতে পারতে না। ওরা তো চায় যে ভিডিও আসুক। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা, সাকিবিয়ান ভাইরা বোনেরা এত লয়াল, আমি এটা নিজে দেখেছি। ধর 1 ঘন্টার মধ্যে 4টে ভিডিও আমি আপলোড করেছি, 4টে ভিডিওর সমান পরিমাণ ভালোবাসা, মানে এতটা লয়ালিটি, খুব অ্যাক্টিভ এবং লয়াল, মানে সাকিব ভাইয়াকে নিয়েই ওরা ঘিরে থাকতে পছন্দ করে, এবং এটা হয়েছে। আচ্ছা তাহলে রূপম, প্রিয়তমার সময় তোরা আমার যে হেলদি কম্পিটিশনটা হয়েছিল, সেটা বরবাদ, তাণ্ডব, এই ছবিগুলোর সময় হবে? অবশ্যই বরবাদ নিয়ে তো মানে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এখন বরবাদ নিয়ে যা কন্টেন্ট দিয়ে। এবং আমি রিয়েলাইজ করেছি না ভাই, এবার খাটতে হবে, নিজের চ্যানেলেই খাটবো, অন্যের অধীনে। মানে 1 বছর চাকরি করেছি, সেখানে চাকরি করে বুঝতে পেরেছি 2টো চাকরি অলরেডি আমি নিজে থেকেই যার জন্য ছেড়ে দিলাম, আমার কোথাও গিয়ে মনে হয়েছে
যাই হোক, আবার যে ইউটিউবটা করছি, ইউটিউবটাকে ফিরে পাচ্ছি, এবং অডিয়েন্সরা যারা এতদিন কমেন্ট করছিল যে কেন দাদা তুমি ভিডিও বানাও না, ভিডিও বানাও, তাড়াতাড়ি ভিডিও বানাও, এই কন্টেন্ট আসে, তো তাদেরকে এবার রেসপন্স করতে পারবো, এটা ভেবে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। এবং এবার থেকে রূপমস ইউনিভার্স, মানে যেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো বা যেই পেজটাকে ফলো করে রেখেছো, সেই মানে দুটো চ্যানেল এবং ফেসবুকে তোমরা কন্টেন্ট পাবে নিঃসন্দেহে, এই নিয়ে কোনো আর মানে ভাবনাই রেখো না। তার মানে আবার সেই পুরোনো দিনটা তোমাদের কাছেও ফিরে এলো, যখন তোমরা বলবে কলকাতা থেকে পৌশালী দিদি আর রূপম ভাই, শাকিব ভাই আর কোনো কন্টেন্ট এলেই তারা ঝাঁপিয়ে পড়বে। সেই জায়গাটা আবারও তৈরি হতে শুরু করে দিয়েছে। তোমাদের সবাইকে বলবো, যারা রূপমের ভিডিও দেখতে, যারা মনে করেছো যে রূপম হয়তো আর কখনো ভিডিও বানাবে না, তাই হয়তো তোমরা দেখা ছেড়ে দিয়েছো, আবার বলছি, রূপম কিন্তু আবার চ্যানেলে ভিডিও নিয়ে আসছে, এবং অলরেডি ও গত 7-8 দিন আগে থেকে র্যান্ডামলি কাজ করা শুরু করে দিয়েছে। তোমরা অবশ্যই ওর ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো। আমি জানি, আমরা দুজনেই জানি, শরৎ মিউজিক ভেঞ্চার্সও জানে, রূপমস ইউনিভার্সও জানে যে সাকিবিয়ানরা কতটা ভালোবাসা দিতে পারে। হ্যাঁ, আর আরেকটা ছোট্ট ইনসিডেন্ট সাকিব ভাইয়াকে নিয়ে, ওটা তুই শেয়ার কর। আমি বলি, একটা জাস্ট হিন্টটা দিয়ে দিই তোকে। রূপমের খুব ইচ্ছে সাকিব ভাইয়ার সঙ্গেও দেখা করবে, তো তুফানের প্রিমিয়ারে রূপমও যাবার সুযোগ রূপমেরও হয়েছিল, এবং রূপম আমাকে বলে যাচ্ছে যে ভাইয়ার সঙ্গে দেখা করব, একটা ছবি তোলার সুযোগ হবে ভাইয়ার সঙ্গে। তো আমি বলেছিলাম যে দেখ, ভাইয়া নিজেই খুব বিজি একটা স্কেডিউল নিয়ে আসবেন, একেতেই তো মিডিয়া ওরম ছেকে ধরেছে কলকাতাতে, তুফানের প্রিমিয়ারের কথা বলছি। তো একটা সময় এরকম হয়েছিল, যেহেতু তোমাদের সৃঞ্জয় দা আর রূপম একসঙ্গে একই জায়গায় বসে সিনেমাটা দেখছিল, যে রোতে সাকিব ভাইয়াও ছিলেন, আর আমি ছিলাম একদম ফ্রন্টের দিকে। তো ইন্টারভেল পয়েন্টের সময় তোমাদের সৃঞ্জয় দা আমাকে ডাকে যে আয় ভাইয়ার সঙ্গে একবার দেখা করে যাই, ভাইয়াকে আমরা প্রণাম করি একটা। তো তখন গিয়েছিলাম, তখন ভাইয়ার সঙ্গে আমাদের একটা ছবি তোলার সৌভাগ্য হয়েছিল, রূপমেরও একটা ছবি তোলার সৌভাগ্য হয়েছিল। সেই সময় গিয়েছিল লাইটটা অফ হয়ে, এবং ফোনটা এটা ছিল, মানে আমার ফোনটা এটা ছিল, মানে ওটা ক্যামেরা টিপতে গিয়ে হয়ে গেছিল ভিডিও, ঠিক আছে। তো যাই হোক না কেন, আমি দেখলাম মানে যারা যারা ভিডিওতে কমেন্ট করেছিল বলছে দাদা লাইটের দরকার নেই, লাইটের দরকার নেই, যা লাইট এসে পরিষ্কার, আপনি খুব সৌভাগ্যবান। মানে সত্যি কথা বলতে আপনার সেই সৌভাগ্যটা রয়েছে যে আপনি মেগাস্টারের সঙ্গে দেখা করেছেন। আমি তো এটাই চাইছিলাম, মানে তোমরা অনেকে বলছিলে না যে আমি দেখবো, আমি সেদিন সকালে কমেন্ট পাচ্ছিলাম, দেখবো শাকিব খানের সঙ্গে দেখা করেন কিনা, তুফানের প্রিমিয়ারে তো যাচ্ছেন, দেখবো। এবার ওইটাই না আমার সকাল থেকে মাথায় ঘুরছে যে এ বাবা, যদি শাকিব ভাইয়ের সঙ্গে দেখাই না করতে পারি তাহলে তো আবার কি, মানে বাজে, আমাদের খুব বাজেভাবে অ্যাটাক করে না, যেহেতু আমরা পশ্চিমবাংলায় বসে শাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করি, তো প্রচুর হেটার্স আছে যারা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দেয় যে ভাইয়ার কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারবি না তোরা, মানে তোদের কোনো ভ্যালুই নেই। তো তাদেরকে বারবার প্রমাণ দিয়েছি এটা, যে ভাইয়া আমাদেরকে ভালোবাসেন, ভাইয়া আমাদেরকে রেকগনাইজ করতে পেরেছেন, এবং ভাইয়ার সঙ্গে একবার নয়, দুবার নয়, এই 2 বছরে টোটাল 4 থেকে 5 বার আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স এর দেখা হয়ে গেছে। এবং আমি আশা রাখবো ভাইয়াকে নিয়ে এরকম পজিটিভিটি দিয়েই আমরা কাজ করতে থাকবো, এটা আমাদের পজিটিভনেস। আর আমার মনে হয় যে ভাইয়ার সঙ্গে সামনের দিনগুলোতেও আমাদের আরো দেখা হবে, ভাইয়া আরো কাজ করবেন, যে সিনেমার শুটিং হয়তো ইন্ডিয়ায় হবে, আমরা যাবার চেষ্টা করব, যদি প্রডিউসার্সরা বা ডিরেক্টর অ্যালাউ করেন, যেমনটা বড়বাদের ক্ষেত্রে হলো। তুফানের বেলাতে হয়নি, তুফানের বেলাতে আমরা দেখবে শুটিং এ কিন্তু যেতে পারিনি, সেখানে এসবিএফ এর খুব একটা রেস্ট্রিকশন ছিল, সেখানে রাফি ভাইয়া যদিও বা অ্যালাউ করতে পারতেন, এসবিএফ অ্যালাউ করতে পারতো না। তো যে কারণের জন্য দরদের শুটিং এ আমরা গিয়েছিলাম বেনারসে, সেখানে মামুন ভাইয়া অ্যালাউ করেছিলেন। বড়বাদে আমরা গিয়েছিলাম, যেখানে ডিরেক্টর প্রডিউসার তারা সবাই অ্যালাউ করেছিলেন। তুফানের বেলাতে সেটা হয়নি। আপকামিং সিনেমা যেটা আসছে, যেগুলো আসবে, আমার মনে হয় এসবিএফ যে প্রজেক্ট গুলোর সঙ্গে যুক্ত থাকবে তারা অ্যালাউ করবে না শুটিং স্পটে। শুধু আমাদের বলে না, কোনো মিডিয়া চ্যানেলকেই ঢুকতে দেয় না, ওরা খুব রেস্ট্রিক্টেড রাখে। আর আমি মনে করি একদিক থেকে সেটা ঠিকই আছে, কারণ মিডিয়া ওখানে পৌঁছানো মানেই ওরা সবসময় একটা ওত পেতেই থাকবে যে কখন একটা এক্সক্লুসিভ কিছু একটা তুলবো আর পুট করে ছেড়ে দেবো। সেটা তো ছবির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক, তাই না? যাই হোক, শেষ করলাম তাহলে ভিডিওটা। 5 মিনিট করবো বলেছিলাম, 13 মিনিট হয়ে গেছে। যাই হোক না, বেশি বড় করা উচিত না। আর যারা এই বাজে বাজে কথাগুলো বলে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, শরৎ মিউজিক ভেঞ্চার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যারা মানে কখনোই মানে প্রোডাকশন হাউস থেকে না পারমিশন নিয়ে ভুলভাল আপডেট দিয়ে দেবে। বরবাদে সেটে গেছে, তারপরে ফটো মানে প্রোডাকশন হাউস থেকে তোমরা ফটো এসেছে, আপডেট গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একদম পুরোপুরি অথেন্টিক। প্রোডাকশন হাউস যেগুলো তোমাদের অ্যালাউ করে সেগুলো তোমরা দিয়েছো। তো এটা ভাবার কোনো মানে জায়গা
জায়গায় নেই যে ভুলভাল আপডেট বা মন গড়া আপডেট, মানে কৌশালী দিবা হোক বা সৃঞ্জয় দা হোক দিয়ে দিচ্ছে। যেটা অথেন্টিক সেটাই কিন্তু দেওয়া হচ্ছে, এবং আমিও অনেকগুলো আপডেট পেয়েছি, যার জন্য আমিও ভিডিও করে বলেছি। Exactly. ব্যাস এটাই বলবো। চলো শেষ করলাম ভিডিওটা তাহলে। রূপম চলো বুম খেলা হবে। টাটা।